তাহলে এইটা নিশ্চিত আমরা বুঝেছি যে দুই চলক যদি হয় তাহলে ডাটা ইনপুট হবে চারটা। এটাই তো একটু আগে বললাম। আর যদি তিন চলক বিশিষ্ট হয় তাহলে টোটাল ডাটা ইনপুট হবে আটটা। তো পরীক্ষার হলে আমরা এগুলো, এই যে জিরোর বাইনারি সংখ্যা স্থানীয় মান দিয়ে বের করতে গেলেও তো আমাদের সময় লাগবে, এই জন্য সহজ একটা বুদ্ধি তোমাদেরকে শিখিয়ে দিই। যখন চলক দুইটা হবে, এই যে স্থানীয় মান তো আমরা জানি, প্রথম ভ্যালু এক, তারপরে দুই এককে দুই, দুই দুগুণে চার, চার দুগুণে আট, এইভাবে চলতে থাকে। তো আমাদের পরীক্ষায় যত প্রশ্ন আসবে, মানে সরলের ক্ষেত্রে হয়তো ক্ষেত্র বিশেষে চারটা চলক দিতে পারে, বাট রিটেন কোনো কিছু করতে গেলে ম্যাক্সিমাম তিন চলক বিশিষ্ট আসবে, চার চলক কখনো আসবে না। তাহলে যদি তিন চলক আসে তাহলে আমরা স্থানীয় মান নিয়ে ম্যাক্সিমাম কাজ করবো যে এই পর্যন্ত। তো যখন দুই চলক বিশিষ্ট কোনো প্রবলেম আসবে তখন স্থানীয় মানগুলো পেন্সিল দিয়ে চলকের উপরে এইভাবে বসাইতে পারো, ডান দিক থেকে বসাবা, প্রথম ভ্যালু ওয়ান, তার সাথে দুই দ্বারা গুণ করলে দুই আসবে। তো তোমরা একটা কাজ করবা, কাজটা হচ্ছে এই যে স্থানীয় মান এখানে এর মাথার উপর দেখতে পাচ্ছ দুই, তাহলে আমরা জানি যে দুই চলক বিশিষ্টর ক্ষেত্রে ডাটা ইনপুট হবে টোটাল চারটা। এই স্থানীয় মান দুই বলতে তুমি এই কলামে প্রথমে আগে দুইটা জিরো বসাবা। মনে রাখবা, উপরে স্থানীয় মান যেটা, তুমি ততগুলো জিরো দিয়ে শুরু করবা। তাহলে টোটাল ডাটা যেহেতু চারটা, তাহলে প্রথম এর কলামে দুইটা জিরো দিলাম, তাহলে আর কম আছে কয়টা, চারটা হতে দুইটা, তাহলে দুইটা ওয়ান দিব। এবার দেখো, এখানে ওয়ান আছে, তাহলে শুরু হবে কয়টা জিরো দিয়ে, একটা জিরো দিয়ে শুরু হবে, মানে একটা একটা করে ইন্টারচেঞ্জ হবে। দেখো জিরো ওয়ান, জিরো ওয়ান কতক্ষণ পর্যন্ত দিব, যতক্ষণ চারটা না হবে। তাহলে পরেরটাও খুব সহজ। তাহলে দেখো স্থানীয় মানগুলো আগে লিখে ফেলবো, ওয়ান, টু, ফোর। এই তাহলে বলো তো ফোর মানে এখানে কতটা জিরো আগে বসবে এই কলামে, একটু ইনশিওর করো তো সবাই, ফোর মানে কতটা জিরো বসবে আগে এই কলামে? চারটা। চারটা। এই জন্য চারটা। দেখো এখানে আগে চারটা জিরো বসানো আছে, তাহলে টোটাল হবে আটটা। তাহলে এবার পরে কয়টা ওয়ান বসবে, চারটা বসবে। এবার খেয়াল করো এখানে আছে দুই, তাহলে প্রথমে কয়টা জিরো বসবে, দুইটা। প্রথমে দুইটা জিরো, তারপরে দুইটা ওয়ান, এইভাবে কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত আটটা না হবে। এবার কত আছে, ওয়ান। তাহলে এবার একটা একটা করে হবে, এই যে দেখো জিরো ওয়ান, আবার জিরো ওয়ান, কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত আটটা না হবে। সবাই কি বুঝতে পারছো যে শর্টকাট কিভাবে এটাকে মনে রাখবা? জি সবাই স্যার। বুঝেছো? ঠিক আছে। তাহলে আজকে আমরা একটা উপপাদ্য শিখাই, বুলিয়ান অ্যালজেব্রার বেসিক আমাদের শেষ। উপপাদ্যটার নাম হচ্ছে বেসিক থিওরাম, বা বাংলায় যেটা বলা হয় মৌলিক উপপাদ্য। মৌলিক উপপাদ্য, আমি পুরোটা লিখলাম না, মৌলিক উপপাদ্য। মৌ নামে তো কেউ আমাদের ব্যাচে নাই, সেকেন্ড ইয়ার আছে, আমাদের কেউ আছে নাকি মৌ নামে? আচ্ছা, যাই হোক, মৌলিক উপপাদ্য ইংলিশ টার্ম হচ্ছে বেসিক থিওরাম। ইংলিশ টার্মগুলো একটু দেখে রাখবা, কারণ অনেক বোর্ডে এমসিকিউ অপশনগুলো ইংলিশ দিয়ে আসে, হ্যাঁ। আমরা ভাব নেওয়ার জন্য বলতেছি না, পরীক্ষায় এমসিকিউতে আসে। বেসিক থিওরাম মানেই হচ্ছে মৌলিক উপপাদ্য। এই উপপাদ্যগুলো আমরা যা এতক্ষণ শিখলাম সেগুলো দিয়েই প্রমাণ করা যাবে। আমি আগে লিখি, দেন আমি এগুলো বুঝাই দিচ্ছি। আজকের পড়া কিন্তু আমাদের এই মৌলিক উপপাদ্য পর্যন্তই। কালকে আমরা বিভাজন উপপাদ্য পড়াবো। ওইটা বুঝে গেলেই আমাদের পরের ক্লাসগুলো অনেক ইজি। তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট কিন্তু এই চ্যাপ্টার বোঝার জন্য একটাই, যত কঠিনই লাগুক সহজ করে পড়ানোর দায়িত্ব, বোঝানোর দায়িত্ব আমার। তোমাদের কাজ এতটুকু, তোমরা প্রতিদিন ক্লাসে, অনলাইনে ক্লাস নিয়ে আর অফলাইনে নিয়ে প্রেজেন্ট থাকতে হবে, অ্যাটলিস্ট এই চ্যাপ্টারটা যতদিন শেষ না হবে। আলটিমেটলি এই চ্যাপ্টারের পরে যে যেগুলো আছে, শুধুমাত্র অধ্যায় দুইয়ের কিছু লেসন বাদ দিয়ে কোনো চ্যাপ্টারই মিস দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ এর পরে এগুলো তো সব প্রোগ্রামিং, চার পাঁচ ছয়, ওগুলোতেও মিস দেওয়ার কোনো সুযোগ নেই। তবে অধ্যায় দুইয়ের যেদিন যেদিন ক্লাস নিব সেদিন মিস দিলে তোমাদের ক্ষতি হবে, বলতে ওই টপিকটা তোমার পড়া হলো না, বাট এমন না যে ওই টপিকটা মিস দিয়ে তুমি অধ্যায় দুইয়ের আরেকটা ক্লাস করতে আসতেছো, তুমি পড়া বুঝবা না, এমনটা হবে না। মানে এক টপিকের সাথে আরেকটার খুব বেশি ইন্টার রিলেশন নাই অধ্যায় দুইটায়, যেদিন আসবা সেদিনই পড়া বুঝবা। বাট এই অধ্যায়টা কিন্তু একটু ঝামেলা। তো আমি যেহেতু এখন দুটো অধ্যায় প্যারালালি পড়াচ্ছি, এই জন্য আসলে আগে থেকে তো আর বলা যায় না কখন কোনটা পড়াবো।
কারণ এটা আবার সিটিতে এই অধ্যায় থাকবে। এই জন্য আমি একটু এই অধ্যায়টা জোর দিয়ে পড়ায় নিচ্ছি। ঠিক আছে, আমাদের মৌলিক উপপাদ্যের পড়াশোনা হচ্ছে এই পর্যন্ত। এই পর্যন্ত আমাদের হচ্ছে মৌলিক উপপাদ্যের পড়াশোনা। তো আমরা এটা একটু প্রমাণ আকারে লিখি, a+0 = a হবে। এগুলোর প্রমাণ কখনোই পরীক্ষায় আসবে না, বাট আমি তোমাদের দু একটা দেখায় দিব, এরপরে মনে রাখার টেকনিকগুলো আমি বলে দিব। মনে রাখার টেকনিকগুলো আমি বলে দিব, তাহলেই হবে। এগুলো আলাদাভাবে কখনো প্রমাণ পরীক্ষায় আসবে না। ঠিক আছে, এটা হচ্ছে মৌলিক উপপাদ্য। এখন তোমরা কি বলতে পারবা যে সাধারণ চলক আর বুলিয়ান চলকের মূল পার্থক্যটা কোথায়? কেউ বলতে পারবা? অলরেডি কিন্তু আমি পড়ায় ফেলছি। তোমরা একটু বলো যে সাধারণ চলক আর বুলিয়ান চলকের মধ্যে পার্থক্য কি। যেমন আমরা সাধারণ চলক হিসাবে সাধারণ বীজগণিতে লিখি, ধরি রহিমের বয়স এক্স, তখন আমরা বলি না যে এক্স এর মানটা 0 থেকে 9 পর্যন্ত যে কোনো অঙ্কগুলো দিয়ে হতে পারে। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় কি একটা চলকের মান যে কোনো কিছু হতে পারবে? এই কি মনে হয়? বুলিয়ান চলকের না, মান 0 আর 1 হবে। 0 আর 1 হতে পারবে, রাইট। এইটুকু জানলেই আমাদের হবে যে বুলিয়ান চলক মানে তার মান হয় 0 হবে, না হলে 1 হবে। আচ্ছা, এইটাকে আমরা উপপাদ্য হিসাবে খুব একটা পাত্তা দিব না। কেন দিব না একটু খেয়াল করো তো। ছোটবেলা থেকেই তো আমরা জানি যে 5+0, তো এই জিরোর কি কোনো দাম আছে যোগের ক্ষেত্রে? কোনো দাম নাই। তার মানে কোনো কিছুর সাথে +0 থাকাও যা, না থাকাও তা। তো সেটা সমান তো আমরা 5ই লিখবো। তো এখন আমরা যদি বলি a+0, তো এটা সমান তো লিখবো নাকি অন্য কিছু লিখবো বলো? অন্য কিছু লেখার সুযোগ আছে? এটা যদি a+0 না বলে যদি আমাদের কখনো সরল করতে যে এরকম চলে আসে ab+0, তো এটা সমান আমরা কি লিখবো? ab+0 সমান কি লিখবো আমরা বলো? লিখবো। তাহলে আমরা হুম। এটাকে কি উপপাদ্য হিসেবে পাত্তা দেওয়ার কোনো দরকার আছে? যদি এখানে থাকতো ab bar+0, তাহলে আমরা কি লিখতাম? ab বার লিখতাম। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। সবাই বুঝেছো কিনা বলো? এগুলোকে পাত্তা দেওয়া যাবে না, এগুলোকে পড়াশোনার মধ্যে ধরা যাবে না, কমন সেন্স। আচ্ছা, এখন বলো a × 0। তো জিরোর সাথে যদি আমরাও ম্যাথমেটিক্যালি গুণ হই তাহলে এটার মান কি হবে? 0 হবে না? তাহলে এইগুলোকে খামাখা সূত্রের মধ্যে নিয়ে আসার কোনো দরকার নেই। a × 0 না থেকে যদি ab × 0 হয়, a bar × 0 হয়, তাহলে সেটার মান কি হবে? সেটার মানও তো 0ই হবে। তাহলে এইগুলোকে উপপাদ্য হিসাবে কোনো পাত্তা দেওয়া যাবে না, কমন সেন্স খাটাবা। আচ্ছা, এখানে a+1 দেওয়া আছে, তাহলে জর্জ বুলি মরে যাওয়ার আগে আমাদেরকে যোগের একটা নীতি বলে গেছে না? বুলিয়ান যোগের কি নীতি ছিল একটু আগে পড়াইছিলাম। ইনপুটে একটা ভ্যালুর মান যদি 1 থাকে, তাহলে ওই টোটাল রাশিটার মান কত হয় বলো? 1। 1 হয়। তাহলে এখানে a+1 না থেকে ধরো পরীক্ষায় এরকম আসলো, a+c+1+d, বলো এটার মান কি হবে? এই টোটাল রাশিটার মান কত 1। হবে? 1 হবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে এগুলো সূত্র হিসাবে আমরা কনসিডারই করব না। পরীক্ষায় কখনো কিন্তু এরকম সহজ সুন্দরভাবে থাকবেও না যে a+1 সমান বাবা কি হবে লেখো। হ্যাঁ, এরকম আসলে থাকবে না। এই জন্য কমন সেন্স খাটাইতে হবে যে একটা ভ্যালু যদি আমি কোনোভাবে কোনো একটা এক্সপ্রেশন বা একটা রাশির 1 বানাইতে পারি, তাহলে হোল এক্সপ্রেশন উইল বি 1 হবে। এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটা বাদ দিয়ে দিলাম। এবার বলো, কোনো কিছুর সাথে কিছু গুণ না থেকে যদি 1 গুণ থাকে তাহলে মানে চেঞ্জ আসবে? ছোটবেলায় তো নামতা পড়েছো, 10 × 10। তাহলে a × 1 মানে কি হবে? হবে। তাহলে এটাকে কি সূত্র হিসেবে পাত্তা দেওয়া যাবে? যদি মনে করো আমাদের লিখা আছে, তো কোনো একটা ছাত্র শয়তানি করে লিখলো, স্যার আমি না লিখে ab × 1 লিখবো, সে কি অনেক পাপ করে ফেলছে বলো? কিছুই করে নাই। তাহলে এইটাও আমরা বাদ দিয়ে দিলাম। পরের দুটো একটু ভালোভাবে বুঝাই, এই দুটাই পরীক্ষা আমাদের কাজে লাগে। আজকের পড়া কিন্তু এই পর্যন্ত, হ্যাঁ, এই দুটো আমরা পড়াবো দেখো। আর লাস্টেরটা ওটা খুব সহজ, ওটা আমরা পরে আসতেছি। ঠিক আছে, তাহলে এবার একটু প্রমাণ শুরু করি, দেখো। তাহলে ছোটবেলায়, দ্যাট মিন্স ক্লাস 6-এ যখন শুদ্ধি পরীক্ষা করতা, তোমাদের মনে আছে যে a+b হোল স্কোয়ার ইকুয়াল টু a² + 2ac² b² তখন কি করতা?
এ আর বি এর কোনো একটা মান ধরে নিতাম, নিয়ে বাম পাশে যে মানটা আসতো এ স্কোয়ার প্লাস টু আই বি প্লাস বি স্কোয়ার, ওখানে ওই সেম মান বসায় দেখতাম সমান কিনা, তখন বলতাম যে হ্যাঁ এই সূত্রটা ঠিক আছে। তাহলে এখন তোমরা আমাকে বলো যে এ প্লাস এ ইকুয়াল টু এ, তাহলে এটার বাম পাশে কি আছে? বাম পাশে আছে এ প্লাস এ, তাহলে আমরা লেফট সাইড বাম পক্ষটা নিলাম। এখন বলো এ এর মান তো আমাদের অজানা। এখন অজানা যদি হয় এ এর মান আমরা কত বসাইতে পারি? আইদার জিরো বসাবো অথবা ওয়ান বসাবো, বাট বাম পাশে যদি তুমি জিরো এর মান ধরে নাও, ডান পাশেও জিরোই ধরতে হবে, নিজের মন মতো ধরা যাবে না। এর ভ্যালু বাম পক্ষে যদি ওয়ান বসাই, তাহলে ডান পাশে এর ভ্যালুও ওয়ানই বসাইতে হবে। যদি বাম পাশে জিরো বসাই তাহলে জিরোই বসাতে হবে, যেটা ধরো কোনো সমস্যা নাই। তো আমরা দুইটাই লিখে নিলাম একসাথে, রাইট হ্যান্ড সাইড লিখলাম। রাইট হ্যান্ড সাইডে কত আছে? এ আছে। ঠিক আছে, তাহলে আমরা একটা মান ধরে নিই। ধরো এর ভ্যালু আমরা জিরো ধরলাম। তাহলে একটু আগে শিখাইছিলাম জিরো প্লাস জিরো যোগের নীতি অনুসারে কি হবে? সবগুলো জিরো হইলে জিরো। জিরো। তাহলে রাইট সাইডে এর ভ্যালু কত বসাবো? রাইট সাইডেও জিরোই বসাবো। তাহলে দেখো এই দুটা মান সেম। তা আমরা যদি জিরো না বসায় যদি ওয়ান বসাতাম তাহলে কি হতো? আমরা যদি এর ভ্যালু ওয়ান কনসিডার করতাম, তাহলে একটা ভ্যালু ওয়ান হইলেই তো ওয়ান হয়ে যায়। তাহলে ডান পাশেও মান কত বসাতাম? এর ভ্যালু ওয়ানই বসাতাম। তাহলে দেখো তো, যদি আমরা ওয়ান বসাই তাহলে মান ওয়ান দিচ্ছে, জিরো বসালে জিরো দিচ্ছে। তার মানে কি এ প্লাস এ ইকুয়াল টু এ লেখা যায়। সেম ভাবে গুণের ক্ষেত্রেও, সেম ভাবে গুণের ক্ষেত্রেও। বাট এই সূত্রটা আমি তোমাদেরকে এভাবে পড়তে বলবো না, আমি কিভাবে মনে রাখতে বলি সেটা একটু শোনো। বুলিয়ান অ্যালজেব্রার যোগ অথবা গুণের ক্ষেত্রে, সবাই একটু ভালোভাবে কনসেন্ট্রেশন দাও। বুলিয়ান অ্যালজেব্রার যোগ অথবা গুণের ক্ষেত্রে দুই বা ততোধিক পদের মান যদি দেখতে একই রকম হয় তাহলে সেটা সমান একটা লেখা যায়। আমি একটা উদাহরণ দিই, তারপরে আবার বলছি। আমি কিন্তু বলি নাই যে পদ সবসময় দুটাই থাকতে হবে, দুইয়ের বেশিও থাকতে পারে, একশোটাও থাকতে পারে, সেটা কোনো সমস্যা না। বাট আমি বলছি বুলিয়ান অ্যালজেব্রার যোগ অথবা গুণের ক্ষেত্রে দুই বা ততোধিক পদ যদি দেখতে একই রকম হয়, মানে যেমন এখানে একটা এবি, তাহলে পরের পদও এবি, তারপরের পদও এবি, এরকম দেখতে যদি দুই বা ততোধিক পদ একই রকম হয় সেটা সমান একটা লেখা যায়। সবাই কি বুঝেছো? তাহলে আমরা কখনো এ দিয়ে সূত্রকে নিজের মধ্যে বেঁধে ফেলবো না, এটা চেঞ্জ হতে পারে পরীক্ষায়। যদি এরকম হয়, যদি আমার কথাটা তোমরা বুঝে থাকো যে ধরো একটা ভ্যালু দেওয়া আছে এবার, পরেরটা দেওয়া আছে এবার, তারপরেরটাও দেওয়া আছে এবার, বলো এটা সমান কি লেখা যাবে? এটা সমান কি লেখা যাবে? কি লেখা যাবে? এবার। তিনটাই তো দেখতে সেম, তাহলে এবার লেখা যাবে। তাহলে আমরা যদি বলতাম এবিসি ডট এবিসি ডট এবিসি অথবা এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি, তাহলে সেটা সমান একটা এবিসি লেখা যাবে। সবাই কি বুঝেছো? তাহলে আমরা এ প্লাস এ, এ ডট এ এইভাবে সূত্র আকারে কখনো মুখস্থ করব না, আমরা কমন সেন্স খাটাবো। যে স্যার বলছে যোগ অথবা গুণের ক্ষেত্রে যতগুলো পদ দেখতে একই রকম থাকবে সেগুলো সমান একটা লেখা যাবে। কখনো কখনো আমাদের সরলের ক্ষেত্রে এমনও প্রয়োজন হতে পারে, তোমার কাছে একটা এবিসি আছে বা তিনটা এবিসি থাকলে ভালো হতো যোগ অথবা গুণ আকারে, তুমি কিন্তু এটা লিখতে পারবা। কারণ এ ডট এ সমান যদি এ হয় তাহলে একটা এ সমান তো তুমি চাইলে এ ডট এ, এ ডট এ ডট এ, তুমি তো এটা লিখতেই পারো। আচ্ছা, আশা করা যায় সবাই বুঝেছো। এইভাবে মনে রাখবা, এইভাবে মনে রাখবা। কেউ কখনো ডিরেক্টলি কোনো চলকের নাম দিয়ে সূত্র আকারে বুলিয়ান অ্যালজেব্রায় মনে রাখবা না, তাহলে পরের অংশগুলো কঠিন লাগবে, সরলীকরণগুলো কঠিন লাগবে। আমি এগুলো ক্লিয়ার করে দিচ্ছি। লাস্ট ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাতে কনসেন্ট্রেশন একদম 100% রাখতে হবে। দেখো, এখন তোমরা বলবা যে স্যার কোনটাতে মনোযোগ না রাখার কথা বলছিলেন, তাই না? এটা আসলে একটা টিচিং স্ট্র্যাটেজি, সাহস দেওয়ার জন্য তো বলবোই। সবগুলোই লাগবে, কোনটা লাগবে না? কারণ আমি তো আর প্রশ্ন করব না বোর্ডে যে বলে দিব যে বাবা এটা না জানলেও হবে, এটা পরীক্ষায় আসবে না, এটা তো ডিরেক্টলি আমি বলতে পারবো না। এখন আমি বললাম যে এটা এটা পরীক্ষায় আসবে, আসলে ফেসবুকে লিখলা যে গট অফ আইসিটি, আর না আসলে পরে গালিগালাজ করলা, এতে আমার আসলে লাইফের কিছুই যায় আসবে না। দিন শেষে ক্ষতি তোমাদের হওয়ার তোমাদেরই হবে। এই জন্য আসলে যেহেতু লাইফটা তোমার, সো তোমাকেই পরিশ্রম করতে হবে। মানুষের আন্দাজি ফাপড়বাজি করলে এগুলো মানা যাবে না। বিভিন্ন কোচিং সেন্টারে কি হয়
যে বুয়েটে ফার্স্ট হইলে নিয়ে তাকে ঢোকঢাল পিটাই, আর যে ছেলে মেয়েগুলো যে 99% গুলো তার কোচিংয়ে পড়ে চান্স পেলো না, তাদের কথা কি বলে? বলো আমাকে, তাদের কথা বলে? তাদের তো সান্ত্বনাও দেয় না, তাদের সান্ত্বনাও দেয় না। তাহলে ওই বাচ্চা কাচ্চাগুলো কার? ওই কোচিং সেন্টারের না, যাদের কাছ থেকে 17,000 করে টাকা নিল, কোথাও চান্স পেলো না? এই জন্য বাবা, যেহেতু লাইফটা তোমাদের, তোমাদের পরিশ্রম করে তোমাদের প্লেসটা তোমাদের অ্যাচিভ করতে হবে। মানুষের কথাই যে না আরে এগুলো লাগবেই না, কখনো কখনো আসবে না, এরকম চিন্তা ভাবনা করা যাবে না। অ্যাটলিস্ট ফার্স্ট ইয়ারে করা যাবে না। ফার্স্ট ইয়ারে বেসিকটা স্ট্রং করার সময় শর্টকাট পার হওয়ার চিন্তা করা যাবে না। আচ্ছা দেখো তাহলে, এই ক্ষেত্রে বাম পাশের এই এক্সপ্রেশনটা বোঝাচ্ছে যে এর যে কোনো একটা ভ্যালু যদি তুমি বসাও, 0 অথবা 1, তোমার আউটপুট সবসময় 1 আসবে। তো চলো আমরা বসায় দেখি যে সত্যি সত্যি আসে কিনা। তাহলে এর ভ্যালু যেহেতু আমরা জানি না, তাহলে আমরা 0 বা 1 যে কোনোটাই বসাতে পারি, বাট এর ভ্যালু 0 বসালে 0, 1 বসালে 1। একটা এর ভ্যালু 0, আরেকটা 1, এইভাবে বসানো যাবে না। যা বসাবা ওই এক্সপ্রেশনের সব জায়গায় একই মান বসাইতে হবে। তাহলে এখন দেখো, একটু আগে কিন্তু আমরা শিখাইছিলাম কমপ্লিমেন্ট বা নটের নীতিটা কি ছিল, জিরোর উপর বার করলে কি হবে বলো? জিরোর উপর বার করলে 1 তার বিপরীত ভ্যালু 1, আর যোগের ক্ষেত্রে একটা ভ্যালু 1 হলে আউটপুট কি হয়? 1 হবে। তাহলে আমরা 0 1 বসালাম, চলো এবার একটু 1 বসাই। এবার একটু 1 বসাই, তাহলে এর ভ্যালু 1, তাহলে এখানে 1 এর উপর বার। তাহলে এখানে হচ্ছে 1, দেন 1 এর উপর বার, এখানে বসাইলে হচ্ছে 0। তাহলে একটা ভ্যালু 1 হইলে এক্সপ্রেশন উইল বি 1। তাহলে আমরা কি বুঝলাম? এ প্লাস এবার, এখানে এর মান যেটাই বসাই না কেন সব সময় এটার মান 1 হবে। এখন আমরা এই সূত্রটা এইভাবে মনে রাখবো না, কারণ পরীক্ষায় সব সময় এ প্লাস এ বার এটা থাকবে, এটা নিশ্চিতভাবে বলা যাবে না। তাহলে কেমনে মনে রাখবা আমি একটু বলি, দেখো। আচ্ছা, তার আগে একটু সাধারণ গণিত নিয়ে একটু আলোচনা করে আসি। সাধারণ গণিতে যখন আমরা বলতাম যে বলো তো বাবা, একটা ভ্যালু যদি 5 হয় তাহলে এর বিপরীত কি, তাহলে 5-এর নিচে কিছু না থাকা মানে 1 আছে, তখন আমরা বলতাম এটার বিপরীত হচ্ছে 1/5 অথবা 5 ইনভার্স 1, এটা বলতাম না? তো বুলিয়ান অ্যালজেব্রায় যে কোনো একটা চলক তার বিপরীত বলতে তার কমপ্লিমেন্ট বোঝায়। মানে বুলিয়ান অ্যালজেব্রায় তোমাকে যদি বলা হয়, যেমন সাধারণ গণিতে যদি বলতাম যে বলো তো বাবা এর বিপরীত কি, তাহলে তুমি বলতা যে স্যার এটা 1/a। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় কোনো একটা এক্সপ্রেশন তার বিপরীত টার্ম বলতে এভাবে লেখা হয়। একটা টার্ম যদি এ, তোমাকে যদি বলে এর বিপরীত কি, তাহলে তোমাকে বলতে হবে স্যার এটার বিপরীত হচ্ছে এ বার। তোমাদেরকে যদি বলি যে একটা এক্সপ্রেশন আছে ধরো এ বি বার, তাহলে এর বিপরীত কি, তাহলে বলতে হবে স্যার এটা এ বি। সবাই কি বুঝেছো? যদি একটা এক্সপ্রেশন বলা হয় যে এক্সপ্রেশনটা হলো এবিসি, তাহলে তার বিপরীত কি বলো তো? কেমনে লিখবা? বিপরীত কি? ABC বার। এবিসি বার, রাইট। এই কমন সেন্স গুলো থাকতে হবে। এবার যেটা বলি সেইটা মনে রাখো। বুলিয়ান অ্যালজেব্রার যে কোনো একটা পদ যদি আরেকটার বিপরীত হয়, বুলিয়ান অ্যালজেব্রার যে কোনো একটা পদ যদি আরেকটার বিপরীত হয়, মাঝখানের অপারেটর যদি অর বা প্লাস হয়, তাহলে সেই রাশির মান সব সময় 1 হবে। বুলিয়ান অ্যালজেব্রার একটা পদ যদি আরেকটার বিপরীত হয়, মাঝখানের অপারেটর যদি অর বা প্লাস হয়, তাহলে সব সময় সেটার মান 1 হবে। তাহলে এখন বলো, এ বি বার প্লাস এবি এটা সমান কি লেখা যাবে? 1 তাহলে এটার বিপরীত ফরম্যাটে আছে, মাঝখানে চিহ্ন প্লাস, তাহলে এটা 1 হবে। আর কোনো ক্যালকুলেশনের দরকার নাই। এটা কিন্তু ডিমর্গান ল দিয়েও 1 প্রমাণ করা যায়, কিন্তু এত ঝামেলার আমার দরকারটা কি? কারণ আমরা তো জানি। এবার দেখো তাহলে এবিসি, এই টার্মটার বিপরীত হচ্ছে এবিসি বার, তাহলে এটা সমান কত লেখা যাবে? 1 লেখা যাবে। তাহলে আমরা নিজেকে কখনো সূত্র দিয়ে বেঁধে ফেলবো না, তাইলেই কঠিন লাগবে। যে এ প্লাস এ বার মানে 1, সারাদিন পড়তেছি তোতা পাখির মতো এ প্লাস এ বার ইকুয়াল টু 1, পরীক্ষায় দিয়ে দিয়েছে কি এবিসি প্লাস এবিসি বার, তাইলে প্যাস লাগবে। হ্যাঁ, আমরা এইভাবে মনে রাখবো। ওকে, তাহলে আমাদের একটা শেষ হয়ে গেল, লাস্ট ওইটা হলে শেষ। দেখো, এটা তো বুঝতেই পারছো, তারপরেও একটু লিখি। একটা যখন আরেকটার বিপরীত হবে, তখন গুণ চিহ্ন হইলে সেটার মান সব সময় 0 হবে। তাহলে আমরা একটু প্রমাণ করি। এই লেফট সাইডে আমরা মান বসাই, ধরো আমরা 0 বসালাম। বোঝাই যাচ্ছে যে একটা ভ্যালু 0 তো হচ্ছেই, বার হইলে পারে একটা 1 হচ্ছে, কিন্তু আরেকটা তো 0 থেকেই যাচ্ছে। তো যদি মাল্টিপ্লাই বা লজিক্যাল অ্যান্ড করার সময় বা গুণ করার সময় একটা 0 থাকে, তাহলে তো তার মান 0 হবেই, হতে বাধ্য। এবার একটা ভ্যালু যদি 1 নেই,
তাহলে আরেকটা যেহেতু তার কমপ্লিমেন্ট হবে তাহলে তো জিরো হয়ে যাবে। তাহলে এখন বলো তো এটাকে আমরা কেমনে মনে রাখতে বললাম? বুলিয়ান অ্যালজেব্রার লজিক্যাল অ্যান্ড বা গুণের ক্ষেত্রে একটা যদি আরেকটার বিপরীত হয়, মাঝখানের চিহ্নটা যদি অ্যান্ড বা গুণ হয়, তাহলে সেটার মান সব সময় জিরো হবে। তাহলে যদি বুঝে থাকো তাহলে এখন বলো যে একটা ভ্যালু দেওয়া আছে হচ্ছে ধরো এবিসি ডট এবিসি বার, এবিসি বার লিখলাম, বলো এটার মান কত হবে? এটার মান কত হবে? 0। এটার মান হবে জিরো। কখনো যদি পরীক্ষার হলে প্যাচ লাগে যে স্যার যে কি বলছিল একটা আরেকটার অপোজিট থাকলে হয় ওয়ান হবে, না হলে জিরো হবে, এখন তোমাকে তো শিওর হয়ে লিখতে হবে। তো সেই ক্ষেত্রে তোমরা এইভাবে চিন্তা করতে পারো, মনে করো যে একটা মানুষ অনেক খারাপ, সারা জীবন যতদিন বেঁচে আছে খারাপ কাজ করতেই আছে, তার আমল নামা কি কখনো জিরো থাকে? মানুষের যে আমল নামা আমাদের ধর্মীয় মতে জিরোতে থাকে? তুমি ঘুমায় গেলেও কিন্তু জিরোতে থাকে না। তুমি দেখা গেল যে আমাদের নবীজির সুন্নত না মেনে তুমি কোনো একটা ভাবে শুয়ে আছো, তুমি কিন্তু দেখা গেল যে একটা পাপের মধ্যে ডুবে আছো। অথবা এশার নামাজটা না পড়ে ঘুমায় গেছো, তুমি কিন্তু পাপের মধ্যেই আছো। এশার নামাজ পার হয়ে যাচ্ছে, তুমি নাক ডেকে ঘুমাচ্ছ। মানুষের আমলনামা কিন্তু কখনো জিরোতে থাকে না, মানে আমি বলতে চাচ্ছি সব সময় প্লাসে থাকে। প্লাস হওয়া মানে কিছু একটা পাওয়া, সেটা তো জিরো না। প্লাস হওয়া মানে কি কিছু একটা পাওয়া বলতে কি জিরো পাওয়া, নাকি কিছু একটা মান পাওয়া? তো বুলিয়ান অ্যালজেব্রায় মানটা তো আসলে ওয়ান আর জিরো, তাহলে যেহেতু প্লাস সামথিং মানে জিরো পাওয়া না, তার মানে কি ওয়ান পাওয়া। মনে রাখবা যে প্লাস মানে ওয়ান, তাহলে গুণ মানে জিরো। তো যাই হোক, এটা কোনো আসলে লজিক না, মনে রাখার জন্য বললাম। লাস্টে মানে এ ডাবল বার ইকুয়াল টু এ, চলো এটা দিয়ে পড়াটা শেষ করি। একটা জিনিসকে দুইবার উল্টালে কি হবে, আবার আগের জায়গায় আসবে না? আচ্ছা ধরে নিলাম আমরা এ ইকুয়াল টু জিরো, এ ইকুয়াল টু জিরো ধরলাম। আর কষ্ট দিব না, দেখো এটা হলেই শেষ। তাহলে জিরোর ওপর দুইবার বার করলাম, এই যে একটা বার, এই যে একটা বার। তাহলে জিরোর ওপর প্রথম বারটা অ্যাপ্লাই করলে মান কত হবে বলো তো? প্রথম বার অ্যাপ্লাই করলে ওয়ান। তাহলে 1। আরেকটা বার তো উপরে থেকে গেল। ওয়ানের উপর আবার যদি বার করি তাহলে কত হবে? জিরো হবে। তো এই জিরোটা কার মান ছিল? একটু আগে ধরে নিছিলাম কার মান? এর মান জিরো ধরে নিয়েছিলাম। তাহলে এখন আমি যদি সেই জিরোর মান যেটা এ ধরে নিয়েছিলাম সেটা যদি ব্যাক দিয়ে দিই, তাহলে কি এটাই আসতেছে না? তার মানে এ ডাবল বার সমান কি লেখা যাবে? এ লেখা যাবে। তোমরা এটাকে এইভাবে মনে না রেখে এইভাবে চিন্তা করতে পারো যে ধরো তোমার কাছে যে কলমটা এখন যে ডিরেকশনে আছে, তুমি একবার উল্টালা, আবার যদি উল্টাও তাহলে প্রথমে কলমটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় ব্যাক করবে না? আর পরীক্ষায় মনে রাখার জন্য এইভাবে মনে রাখবা যে কোনো একটা বুলিয়ান রাশির ওপরে দুইটা বার যদি সমান সমান অবস্থায় থাকে, কথাটা একটু ভালোভাবে খেয়াল করো। যদি বুলিয়ান অ্যালজেব্রার যে কোনো একটা রাশির ওপরে বা যে কোনো একটা চলকের ওপরে যে কোনো একটা পদের ওপরে যদি দুইটা বার সমান সমান অবস্থায় থাকে, আমি এভাবে মনে রাখতাম যে এইবার কেটে যে যা থাকে তাই। এখন সমান সমান কথাটা কেন বললাম, দুটা ইকুয়েশন লিখে তারপরে বোঝাচ্ছি, দেখো। তাহলে একটু আগে যে কথা বলেছি সেটা অনুসারে কি লেখা যাবে এখন বলো তো? এটা সমান 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 আকারে দুটা বার আছে, কেটে গেলে যা থাকবে, তাহলে কে আছে নিচে? এ বি আছে, তাহলে এ বি লেখা যাবে। কেন সমান সমান বললাম চলো এবার একটু বোঝায় দিই। এখন বলো তো উপরের বার আর নিচের বার দুটা কি সমান সমান অবস্থায় আছে? এই সমান সমান অবস্থায় আছে? না। তাহলে এইবার আর এইবার কাটা যাবে না, কারণ এখানে ডিমর্গানের ল অ্যাপ্লাই হবে। আমরা ডিমর্গানের ল এখনো পড়াইনি, এই জন্য সহজ মনে রাখার বুদ্ধি বললাম কি, দুইটা বার যদি সমান সমান অবস্থায় থাকে তাহলে সেটা সেটা কাটা যাবে। অসমান অবস্থায় থাকলে সেখানে ডিমর্গানের ল অ্যাপ্লাই হয়। তো ডিমর্গানের ল আর বিভাজন উপপাদ্য আগামী ক্লাসে ইনশাল্লাহ পড়াই দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আমি রেকর্ডেড ক্লাসটা গ্রুপে দিয়ে দিচ্ছি, 5-7 মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।